নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। আমরা জানি যে ৫ই জানুয়ারি সন্দেশখালীতে তুলকালাম হয়, ইডির উপর হামলা হয়। সেই ঘটনায় সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশ। সন্দেশখালীতে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই এর নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজই শাহজাহানকে সিবিআই কে হস্তান্তরের নির্দেশ। সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবের থেকে একবার জানবো, অর্ণব, সিট খারিজ, হস্তান্তর করা হচ্ছে সিবিআই কে, বিচারপতির পর্যবেক্ষণ কি? দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই পর্যবেক্ষণ যা পুলিশের বিরুদ্ধে গেছে, এক্ষেত্রে নেজার থানার পুলিশের বিরুদ্ধে গেছে, এবং যেভাবে সিট অর্থাৎ যৌথ তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছিল কলকাতা হাইকোর্ট, যদিও শাহজাহানের গ্রেপ্তারের উপর কোনো স্থগিতাদেশ ছিল না, এটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, কিন্তু তারপরও বিজ্ঞপ্তি জারি করে সিআইডি সিট গঠন করেছে। অর্থাৎ কোন তদন্তকারী সংস্থা কারা তদন্ত করবে ইডির ওপর আক্রমণের ঘটনা, সেটা বিচারাধীন প্রধান বিচারপতির বেঞ্চে, অথচ সেটা ডিসাইড হওয়ার আগেই রাজ্য সিআইডিকে সিটকে দিয়ে তদন্তের নির্দেশ দিচ্ছে। এই জায়গাটা অতি সক্রিয়তা। অন্যদিকে দেখা যাচ্ছে ৫ই জানুয়ারি নেজার থানার যে স্বতঃপ্রণোদিত এফআইআর, সেখানে ঘটনার উল্লেখ করা হচ্ছে সত্য, অর্থাৎ সেখানে ইডি আধিকারিক এবং একই সঙ্গে সিআরপিএফ যারা জওয়ান, তারা ৩,০০০ বা হাজার খানেক মানুষের দ্বারা ধারালো অস্ত্র নিয়ে যাদের ধাওয়া করে, তারা পালিয়ে আসে এবং তাদের উদ্ধার করে প্রাথমিক ট্রিটমেন্টের পর রাজ্য পুলিশ তাদের উদ্ধার করে এবং তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নির্দিষ্ট জায়গায়। এই ঘটনাটা রাজ্য তাদের এফআইআর উল্লেখ করছে, অথচ এই যে হঠাৎ করে ৩,০০০ মানুষ জমায়েত হলো, এটা কি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব? এবং হাতে অস্ত্র নিয়ে তারা জমায়েত হলো, ডেডলি ওয়েপন, এই কথাটা বলা হয়েছে। কাজেই এই বিষয়টা কেন লঘু ধারায় মামলা সাজানো হলো নেজার থানায় রাজ্য পুলিশের এফআইআরে, এবং ইডি যারা অভিযোগ করছে, যারা আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাদেরকে এই মামলায় ডেকে পাঠানো হচ্ছে অভিযুক্ত হিসেবে, এমনটা ইডির অভিযোগ ছিল। কাজেই সব মিলিয়ে এই ১, ২, ৩, ৪ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, এই যে গতি প্রকৃতি তদন্তের এবং হাইকোর্টকে একদিক থেকে অবজ্ঞা করা, হাইকোর্ট সিট তদন্তে স্থগিতাদেশ দেওয়ার পরও সিআইডি সিট গড়ে শাহজাহানকে গ্রেপ্তারের পর সেই তদন্ত চালিয়ে যাওয়া, ইডিকে ডেকে পাঠানো, এটা কোথাও একটা রাজ্যের পুলিশের অতি সক্রিয়তা। এবং যেখানে তাদের সক্রিয় হওয়ার কথা ছিল ঘটনার দিন ৫ জানুয়ারি, সেদিনের পুলিশের পদক্ষেপে নিষ্ক্রিয়তা। একটা কড়া ধারা ছাড়া বাকিগুলো সমস্ত লঘু ধারায় মামলা সাজানো, এই পুরো বিষয়টা পক্ষপাতদুষ্ট পুলিশের পদক্ষেপের পরিচয় দিচ্ছে। তাই এই মামলা সিবিআই এর হাতে বিকেল ৪:৩০টার মধ্যে হ্যান্ডওভার করার নির্দেশ। এবং শুধু নেজার থানা নয়, ওই দিন রাতে শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের সময় ইডি যেভাবে আক্রমণের শিকার হয়, সেই ঘটনায় বনগাঁ থানার এফআইআরেও তদন্ত করবে সিবিআই, সেটাও নির্দেশে জানিয়েছে। এই ঘটনার পর আজই সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং রাজ্যের তরফে মেনশন করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন রাখা হয় বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে জানানোর পরামর্শ দিয়েছে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে আবেদন জানানোর পরামর্শ মানে হলো, এক্ষেত্রে সিজেআই আমাদের দেশের, তিনি ডিসাইড করবেন এই মামলাটা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আসবে, আজই আসবে নাকি কাল আসবে। কিন্তু সন্ধ্যে ৬টা বেজে গেছে, এখনো পর্যন্ত জরুরি শুনানির রাজ্যের আবেদনের কোনো খবর পাওয়া যায়নি। কাজেই কালকের দিকে তাকিয়ে থাকতে হবে, বা এরপরে যদি শুনানি হয়, কিন্তু আইনজীবীদের একাংশ বলছেন আজকে শুনানির সম্ভাবনা নেই। সেদিক থেকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশ, তদন্ত হ্যান্ডওভার করা, শেখ শাহজাহানকে সিআইডির হেফাজত থেকে সিবিআই হেফাজতে তুলে দেওয়া, এই নির্দেশ সিবিআই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, এবং সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর এই রায়কেই স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যে স্থগিতাদেশের জন্য রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারছিল না শাহজাহানকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঘটনা সামনে আনার পরে এই হাইকোর্ট বলে দিল না, অভিষেক রাজ্য পুলিশ তারা এই ব্যাপারে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে। তার ৭২ ঘন্টার মধ্যে শাহজাহান গ্রেপ্তার হলো। ইডিও চুপ করেছিল, সিবিআইও চুপ করেছিল। এখন বলছেন যে সিবিআই তদন্ত করবে। আমরা সামনের মাস, তারপরের মাস, কি সামনের বছর আবার একবার আপনারা এই নিয়ে আলোচনা করব আমরা।
কারণ সিবিআই এর কাছে কেস যাওয়া মানে তারপরেতে গভীর চলে গেল, কে কবে কি হবে কেউ জানে না। আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের এই রায় আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিচার ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি বিন্দু মাত্র কোনো বিশ্বাস নেই। সিবিআই এর তদন্ত খুব ভালোভাবে করা উচিত, কারণ এই ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল। শুধু তাই নয়, কয়েক বছর আগে আমাদের 3 জন কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এর হাত ছিল। তাই এর তদন্ত খুব দ্রুততার সাথে হওয়া উচিত। আর এবার আমরা সরাসরি নজর রাখবো ভবানী ভবনের দিকে। ভবানী ভবনে পৌঁছলো সিবিআই এবং সেখানে শাহজাহানকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি ভবানী ভবনের সামনের ছবি, যেখানে সিবিআই পৌঁছয় এবং হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। আমরা জানবো, আমাদের প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, আজ বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহান এবং নথি সিবিআই কে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয় এবং তৎপরতা দেখা যাচ্ছে। এই মুহূর্তের একেবারে লেটেস্ট ছবি তুমি কি দেখতে পাচ্ছ ভবানী ভবনের সামনে থেকে? দেখো, প্রায় ঘন্টাখানেক সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত এই সন্দেশখালী ঘটনায় যে ধৃত অর্থাৎ শেখ শাহজাহানকে হস্তান্তরের যে প্রক্রিয়া এবং তার সাথে এই নথি অর্থাৎ এই 3টি যে মামলা, ন্যাজের থানা সহ যে 3টি মামলা করা হয়েছিল, সেই 3টি মামলার যে সমস্ত নথি বা ডকুমেন্ট সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর কিছুক্ষণ পরেই সিবিআই আধিকারিকরা হাইকোর্টের নির্দেশ মেনে সিআইডি থেকে অর্থাৎ ভবানী ভবনে সিআইডি থেকে তারা সম্পূর্ণ এই সন্দেশখালীর যে 3টি মামলা রয়েছে এবং যে শাহজাহান তাকে নিয়ে তারা সরাসরি কিন্তু বেরিয়ে যাবেন। কারণ সিবিআই সূত্র থেকে খবর যে সিবিআই এর যে টিম এসেছে নিজাম প্যালেস থেকে, তারা আর কিছুক্ষণ পরেই সমস্ত অফিসিয়াল যে প্রসিডিওর সেগুলো তারা মেনে একেবারে সমস্ত নথি তারা বুঝে তবেই কিন্তু তারা বেরোবেন। তার কারণ তুমি জানো যে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল শেখ শাহজাহান এবং তারপরে হাইকোর্ট আজকে নির্দেশ দেয় যে বিকেল 4:30টার মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর থেকে যেন সিআইডি থেকে যেন সিবিআই কে হস্তান্তর করে। সেই অনুসারে নিজাম প্যালেস থেকে ইতিমধ্যে 3টি গাড়ি এসেছে এবং তাতে 3 থেকে 4 জন নিজাম প্যালেসের যারা সিবিআই এর যারা আধিকারিক তারা সেখানে রয়েছেন এবং তারা এই তদন্তকারী যারা অফিসার ভবানী ভবনে তাদের সঙ্গে তারা কথা বলছেন। তারা সমস্ত ডকুমেন্ট কিন্তু তারা নিয়ে তারপরে শেখ শাহজাহানকে হস্তান্তরের যে প্রক্রিয়া, সিআইডি থেকে যে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা মেনে নিয়েই তখন এরা ভবানী ভবন থেকে তারা বেরোবেন এবং যতদূর আমরা জানতে পারছি তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে নিজাম প্যালেসে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। বেশ, सुनेगा तो रहेगा खुशियारा। বেনজির পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এবার লোকসভা ভোটে নজরদারি চালাবে ইডি আর জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটি তো যুক্ত থাকবে। আর এই নিয়েই তুঙ্গের রাজনৈতিক চর্চা। আর্থিক দুর্নীতির তদন্ত করে ইডি, শিক্ষা থেকে পুরো নিয়োগ দুর্নীতি। অনেকদিন ধরেই বঙ্গে তৎপর কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার লোকসভা ভোটেও সেই ইডি নজরদারি চালাবে। লোকসভা হোক বা বিধানসভা ভোট, প্রার্থী পিছু খরচের হিসেব বেঁধে দেওয়া থাকে। প্রার্থীরা সেই লক্ষণ রেখা মেনে খরচ করছেন কিনা তা দেখার জন্য প্রতিটি আসনে ন্যূনতম একজন করে এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন। পোস্টার, ব্যানার থেকে সভা, কোন প্রার্থী কত খরচ করছেন তা নজরে রাখেন এক্সপেন্ডিচার অবজারভার। আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখাও এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্ব। 24-এর লোকসভা ভোটে এই এক্সপেন্ডিচার অবজারভারের সঙ্গেই কাজ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবারই প্রথমবার জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটি গড়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই কমিটির অংশ হিসেবেই কাজ করবে ইডি। প্রত্যেক প্রার্থী কমিশনের কাছে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির হিসেব দেন। এই হলফনামা খতিয়ে দেখবে ইডি। কোন প্রার্থী ভোটে কত খরচ করছেন এবং তার আয়ের উৎস কি সেটাও ইডির অফিসাররা খতিয়ে দেখবেন। প্রতি ভোটের নজরদারিতেই বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিকে নিয়োগ করে কমিশন। এবার লোকসভা ভোটের কাজে যুক্ত হয়েছে নতুন 6টি এজেন্সি, তার অন্যতম ইডি। All the enforcement agencies would work in close coordination, ensure that elections are not only violence free but also inducement free. তৃণমূল বরাবরই অভিযোগ করে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগায় মোদির সরকার। এবার ইডি নির্বাচনে নামতেই ইতিমধ্যে এ বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তারা। সেখানে তৃণমূল লিখেছে,
নির্বাচনের সময় যেভাবে বিরোধী নেতাদের উপর বিশেষভাবে ফোকাস করে কেন্দ্রীয় এজেন্সি, এতে কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে ঘোরতর প্রশ্ন উঠে যায়। জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটিতে ইডির ভূমিকা কি? যে জিনিসগুলো ধরার তারা মনে করলে তাদের হাতে ক্ষমতা রয়েছে, সেখানে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সি লাইক ইডি তাদের ব্যবহার করা, এটা বৃহত্তর কোনো পরিকল্পনা, বৃহত্তর কোনো ষড়যন্ত্র মাথায় না থাকলে এটা হয় না। বেনজির প্রশাসনিক ব্যবস্থায় বেনজির সিদ্ধান্ত, অবাধ, ভয়মুক্ত, রক্তপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচন মানুষকে উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন চেষ্টা করছে ব্যবস্থাকে আরো কঠিন করতে, তাদের কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। এবার লোকসভা ভোটে আর্থিক লেনদেনে নজরদারি ও স্বচ্ছতা বাড়াতে একটি বিশেষ পোর্টালও চালু করছে জাতীয় নির্বাচন কমিশন, যার নাম দেওয়া হয়েছে ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম। নিউজ 18 বাংলা। গতকালই ছিল তার এজলাসের শেষ দিন, আর আজ তিনি নিজেই জানালেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সম্ভবত 7ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। সিপিআইএম বা কংগ্রেস নয়, কেন বিজেপিতেই তিনি যোগ দিচ্ছেন তিনি নিজেই ব্যাখ্যা দিলেন, শুনুন। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। সেই জন্য দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে, আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতিমুক্ত করার কাজ। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতর ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব? কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি। সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন তৃণমূলের মুখপাত্র বিচারপতিদের গালাগাল করছেন, শাসক দল অপমান করেছে ওনাকে, শাসক দলই বিজেপিতে যোগ দিতে অনুপ্রেরণা দিয়েছে। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে। তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। কাজের সময় ছুটি নিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন বিচারপতি বিস্ফোরক কুণাল ঘোষ। জাস্টিস গাঙ্গুলি, তার কথা থেকে স্পষ্ট তিনি চেয়ারে বসে থাকাকালীন ছুটি নিয়ে নিজে থেকে বিজেপির সঙ্গে কথা বলতে গেছিলেন। এটা কি করে বিচার ব্যবস্থায় হতে পারে, যিনি তখনও চাকরি ছাড়েননি, তখনও ইস্তফা দেননি, বিচারপতির চেয়ারে বসে তার সরকার বিরোধী পর্যবেক্ষণ রায়গুলোর পলিটিক্যাল মার্কেটিং করে কেরিয়ার গড়ার জন্য বিজেপির সঙ্গে দরাদরি করতে গিয়েছেন চেয়ারে বসে থেকে।
নিয়োগ দুর্নীতি মামলায় উনি যে গরিমা অর্জন করেছিলেন তা বিজেপিতে যোগ দিয়ে হারালেন বিচারপতি। বিজেপি তৃণমূল থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়া যায় না বলছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার যে গরিমা উনি অর্জন করেছিলেন, চাকরি প্রার্থীরা যে ভরসা করছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই গরিমা ওর চলে গেল। বিজেপি এদেশের সবচাইতে বেশি বড় দুর্নীতিগ্রস্ত দল। তৃণমূল অথবা বিজেপিতে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না, এটা একদম নিশ্চিত। ওনার সিদ্ধান্ত উনি করেছেন। তৃণমূল বলবে যে বিজেপির হয়ে উনি এতদিন ধরে তদন্তের রায় দিচ্ছিলেন, প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করবে। বিচারক রিটায়ার করেই অথবা রিটায়ার করার আগেই একটা ভোটে দাঁড়িয়ে গেলাম স্বার্থ সিদ্ধির জন্য, এটা সমীচীন বলে আমি মনে করি না। বিচারপতি হলেও তার মনের মধ্যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল তোপ অধীরের। ভুল জায়গায় যাচ্ছে বলতে, বরং তাদের উচিত ছিল নিজেদের আদর্শ নিয়ে, নিজেদের ভাবনা নিয়ে টিকে থাকা। আমার মনে হচ্ছে একটা লেনা দেনার গল্প ছিল, চিন্তা নাই। গাঙ্গুলি সাহেব কত ধানে কত চাল তুরন্ত আপনি বুঝে যাবেন। তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি হাল হবে আপনার। রাজনীতিতে অটোমেটিক তিনি তো বুঝিয়ে দিলেন যে তিনি বিচারক থাকলেও তার মনের মধ্যে যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল সেটা তো প্রকাশ পেয়ে গেল। আর এই যে বাড়ির ছবি আপনারা দেখছেন, ভাঙাচোরা মাটির ঘর, এই বাড়ি কিন্তু প্রধানের। উপপ্রধান তিনি সবজি বিক্রেতা, আর সততার সাথেই তার জীবনযাপন। এখনো পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েত নজির বলে মনে করছেন সকলে। ছবি দেখছেন আপনারা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বান্দিপুর 1 গ্রাম পঞ্চায়েতের, যেখানে বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে এই পঞ্চায়েত। আর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি দোলই, দেখুন তিনি কিন্তু সবজি বিক্রেতা এবং তার দাবি শুধু চাই অল্প একটু আবাস যোজনায় বাড়ি। আর উপপ্রধান তরুণ সামন্ত, তিনি আবার নিয়ম করে রোজ সকালে বাজারে সবজি নিয়ে বসেন আর তারপর তিনি পঞ্চায়েতে যান। যেটা নেব না সেটা আমি কখনোই বলবো না। যতদিন আমি আছি বেঁচে ততদিনই থাকবো। আমি এইটাই চাইবো যে আমার একটু বাড়িটা যেমন দেখে এসে একটু যদি বাড়িটা যদি দেয় একটু ভালো হয়। এত কষ্ট হয় না, কি বলবো, কিছু বলা যাবে না। বৃষ্টি যেমন ওই জল থেকে সব করে আসে, অনেক কষ্ট থাকে। আমি সেই ওভার নিয়ে আমি থাকতে চাই, পরিষ্কার কথা। আমি সৎ হয়ে থাকতে চাই, আমি কারণ নিয়ে দয়া করে আমি বাঁচতে চাই। এরকম পরিস্থিতি তো আমার নেই। আগে মানে খুব বেকার, আমি পড়াশোনা করেছি বিয়ে পর্যন্ত, বিয়ে করে কোনো চাকরি বাজি পাইনি। আমি চাকরি না পাওয়ার ফলে আগে অনেক মুনিশ খেটেছি, এখন এবারে আর সেটাও পাচ্ছি না। কী করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সেদিকে নয়। আমি সৎভাবে কাজ করতে চাই। আমি মনে করি যে আমার যেটা কর্ম আমি সেটাকে আমার জীবিকা হিসেবে মেনে নিই এবং মানুষের কাজ করতে এসেছি। তৃণমূলে থেকে আদর্শবান হওয়া যায় না বলছে বিজেপি। ওনাকে একটা কথাই বলবো, ঠিক আছে, যদি আপনাদের সততা এবং আদর্শকে বাঁচিয়ে রাখতে চান তাহলে অন্তত এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থেকে আপনারা আপনাদের আদর্শকে সঠিকভাবে পরিচালনা করুন। যদিও তৃণমূলে থেকে আদর্শ বাঁচানো সম্ভব নয়। সিপিআইএম বলছেন যে আগে তিনি সিপিআইএম করতেন, গায়ের গন্ধ চাইনি, যদি গন্ধ চলে যেত তাহলে তিনি শেখ শাহজাহানের মতনই দুর্নীতি করতেন। যে উপপ্রধান এখন ওখানে আছেন সিপিআইএম থেকে ধার করা ছেলে, আর সিপিআইএমে ধার করা ছেলেকে জোর করে চাপ দিয়ে তুলে নিয়ে গিয়ে উপপ্রধান বানিয়েছে। যতদিন তার গা থেকে সিপিআইএমের গন্ধ না কাটছে ততদিন সে এই পথে থাকবে। তারপর থেকে সে তার গায়ে সিপিআইএমের গন্ধ কেটে গেলে সে ওদের দিকে যখন মিশবে তারপরে কিছুদিন পরে ওই শাহজাহানদের মতনই হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূল গরিবের জন্য কাজ করে, তৃণমূল গরিবের পাশে থাকে, আর এটাই তার প্রমাণ বলছে তৃণমূল। এটা একটা নজির যে তৃণমূল কংগ্রেস দল যে মানুষের পাশে থেকে কাজ করে এবং গরিব মানুষকে আগে যে সমস্ত মানুষ প্রাপক তাদেরকে দিয়ে তারপরে আমরা চিন্তা ভাবনা করব, আগামী দিন প্রধানের কথা ভাববো।